ওয়েল, তো আমরা শুরু করছি আজকে। আমরা প্রথমে ব্রাশ এবং পেন্সিল এই দুইটা অপশনস দেখে নিই যে আসলে এই দুইটা কীভাবে কাজ করে সেটা আমরা দেখি। যেমন ব্রাশ আছে, ব্রাশ তো আমরা ফটোশপে দেখছিলাম, তাই না? তো ব্রাশ ফটোশপের আর এখানকার মধ্যে আসলে পার্থক্যটা কি সেটা আমরা একটু বুঝে নিই। যে ওখানে যখন ব্রাশ দিয়ে আমরা কাজ করছিলাম তখন ওটা মূলত কালার অ্যাপ্লাই হয়েছিল, আর এখানে যেটা হয় ব্রাশ দিয়ে কাজ করলে এখানে স্ট্রোক যেটা সেটা তৈরি হয়। কীরকম, নর্মালি ব্রাশ নিয়ে যখন আমি এরকম কাজ করছি তো এরকম এই যে টোটাল বিষয়টা তৈরি হলো, এটা কিন্তু একটা স্ট্রোক, এটা ফিল না। ঠিক আছে, এবং এগুলোর এই যে পয়েন্টগুলো ধরে ধরে আমরা এডিট করতে পারি। বুঝা গেছে? তো এটা হচ্ছে ব্রাশ দিয়ে যে কাজটা করছি সেটা হচ্ছে একটা স্ট্রোক। তো এই ব্রাশের কিছু ক্যাটাগরি আছে এখানে, কেমন সেটা আমরা দেখি। যে এখানে আমরা যখন উইন্ডো থেকে ব্রাশে যাব, এখানে ব্রাশ ইয়েটা আছে, এটাকে আমরা ক্লোজ করে দিই আপাতত, ক্লোজ করে দিই। তো আমি এখানে উইন্ডো থেকে ব্রাশে যেতে পারি। ব্রাশে গেলে যে ব্রাশ প্যালেট, এই ব্রাশ প্যালেটসটা আমি ড্র্যাগ করে দিকে নিয়ে আসলাম। এখানে দেখি যে এই ব্রাশের মধ্যে এখানে ক্লিক করলে আমরা দেখব যে টোটাল ব্রাশ ক্যাটাগরি হচ্ছে এখানে চারটা। এটা হচ্ছে শো ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, শো আর্ট ব্রাশ এবং শো প্যাটার্ন ব্রাশ। চারটা ব্রাশ আমরা এখানে পাচ্ছি লিস্টেড। এগুলো দিয়ে কী করা হচ্ছে? ক্যালিগ্রাফিক ব্রাশটা মূলত যে ক্যালিগ্রাফিক লেখা আছে ঠিক সেরকমই বিষয়টা তৈরি হবে। যেমন এরকম ক্যালিগ্রাফিক যখন ব্রাশ নেব, এটা কী হয়, এই যে এরকম আমরা যখন এরকম কোনো কাজ করি এটা কী হয়, মোটা চিকন হচ্ছে না? হ্যাঁ, কোথাও মোটা কোথাও চিকন। যেমন এটা মানে এটা যদি আমি নিই তাহলে বুঝে পারবো যে কী দাঁড়ালো, এরকম যে এখানে চিকন তো এখানে মোটা। ঠিক আছে, তো এরকম ক্যালিগ্রাফিক টাইপের কোনো, যে আমরা অ্যারাবিক লেখা লিখি না, হ্যাঁ অ্যারাবিক লেখার সময় এরকম তো প্রয়োজন হয় যে অ্যারাবিক লেখাগুলো এরকম কিন্তু এরকমই থাকে, তাই না? যে এরকম মোটা চিকন বিষয়গুলো যেটা হয় সেরকমই আমরা মানে অ্যারাবিক লেখার ক্ষেত্রে এরকমভাবে যে বিষয়গুলো তো এরকমই তো আমরা দেখি নাকি, যে এরকমভাবে মোটা চিকন ওই যে বাঁশের ইয়ে দিয়ে যেরকমটা লিখে, বা এরকম অনেক ক্যালিগ্রাফিক আর্টও থাকে। তো সেই ক্ষেত্রে ইউজ করার জন্য আমরা চাইলে এরকম ক্যালিগ্রাফিক ব্রাশগুলো ইউজ করতে পারি। হ্যাঁ, এর বাইরে যেটা আছে ক্যালিগ্রাফির বাইরে আছে, যেমন এটা হচ্ছে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার মানে কি? ছড়ানো ছিটানো, যেটা আমরা ফটোশপেও দেখছিলাম যে কোনো একটা ব্রাশকে ছড়ায় ছিটার জন্য সেটিংয়ে গিয়ে স্ক্যাটারিং অপশনস থেকে যখন সেটিংটা চেঞ্জ করতাম তখন ওই ব্রাশটা কী হতো, ছড়ায় যেত। ঠিক সিমিলার বিষয় এখানেও আছে, যে আমরা যে কোনো একটা ব্রাশ তৈরি করার পরে সেই ব্রাশটাকে যদি ছড়ায় ছিটায় তৈরি করতে চাই তাহলে সেক্ষেত্রে ইভেন এখানে নেই, এটা আমরা কোথায় পাবো, উইন্ডোতে ব্রাশ লাইব্রেরি আছে। এর নিচে আসলে আমরা এখানে দেখতেছি ব্রাশ লাইব্রেরি। এখানে গেলে যে বিভিন্ন টাইপের ব্রাশ আছে, যেমন এখানে ডেকোরেটিভ স্ক্যাটার আছে। হ্যাঁ, এরকম তো ডেকোরেটিভ স্ক্যাটারে আমি গেলাম, যে এরকম বিভিন্ন ধরনের ব্রাশ আছে ডেকোরেটিভ ডিজাইনের জন্য, আমরা এগুলো ইউজ করতে পারি। যেখানে অনেকগুলো ডিজাইন আছে, প্রত্যেকটা কিন্তু স্ক্যাটারিং। হ্যাঁ, যেই ব্রাশটাই আমরা নিই, যেমন এটা আমি সিলেক্ট করলাম, করার পরে এই ব্রাশটা সিলেক্ট করার পর যখন এটা অ্যাপ্লাই করবো তখন এটা অটোমেটিক্যালি ছড়ায় যাবে, যেভাবে আমি টানবো ঠিক সেভাবে ছড়ায় যাচ্ছে। ঠিক আছে, তো এরকমভাবে আমরা এই ব্রাশটাকে ইউজ করতে পারি, এই যেগুলো সি। ঠিক আছে, এবং এটা কতটুকু ছড়াবে আমি চাইলে এটা পুরো ডাবল ক্লিক করে আমরা এই ব্রাশটাকে এখানে ব্রাশ লাইব্রেরিতে নিয়ে আসতে পারি। এরপরে এখানে ডাবল ক্লিক করলে এখানে সেটিংটা আছে যে কীরকম সেটিং আমি চাচ্ছি, এটা কীরকম ছড়াবে, হ্যাঁ কী হবে না হবে, আমরা এখান থেকে এগুলোকে ঠিক করে তারপরে আবার অ্যাপ্লাই করতে পারি। না কালার না, না এখানে ডাবল ক্লিক করলে ওখানে চলে যাবে, দেন এখানে ডাবল ক্লিক করলে সেটিং পাবো। ঠিক আছে, তো এই যে ব্রাশটাকে এভাবে অ্যাপ্লাই করছে, তো এটা হচ্ছে কি স্ক্যাটারিং ব্রাশ। এখানে বেশ কিছু আইটেম আছে যেগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে যদি চাই তাহলে এই স্ক্যাটারিং ব্রাশগুলোকে এভাবে একটা ডিজাইনের মধ্যে অ্যাপ্লাই করে দিতে পারি। বুঝা গেছে? এরকম আমরা অনেক সময় ইউজ করে থাকি, তো সেগুলোকে আমরা এভাবে ইউজ করবো। ওকে, তো এটা হচ্ছে স্ক্যাটারিং, বুঝা গেছে? আচ্ছা, তার বাইরে কি আছে ব্রাশ? এর বাইরে আরেকটা ব্রাশ হচ্ছে যেটাকে বলা হচ্ছে আর্ট ব্রাশ। আর্টিস্টিক ব্রাশ যেগুলো সেগুলো, এটা কি করছে, আর্ট ব্রাশটা হচ্ছে এরকম, এই যে এই টাইপের আর্ট ব্রাশ। নর্মালি এটা কেমন হয়, আমরা এখান থেকে, এখানে তো দুটো আছে, আমরা একটু বেশি দেখি। উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিতে চলে যাই, এখানে আমরা চলে যাচ্ছি আর্টিস্টিক ব্রাশ। এখানে বিভিন্ন ধরনের আর্টিস্টিক পেইন্ট ব্রাশ, স্ক্রল পেইন্ট, সো পেইন্ট ব্রাশ নেই, যেরকম পেইন্ট। তো এবার আমি যদি এটা সিলেক্ট করে আমি যদি পেইন্ট করি তাহলে ব্রাশটা এরকম অনেকটা। ঠিক আছে, এই ক্যাটাগরির ব্রাশ দিয়ে পেইন্ট করতে চাইলে আমরা এরকমভাবে এগুলো দিয়েও পেইন্ট করে, এগুলো বিশেষ করে যারা মানে পেইন্টিংয়ের কাজ করে তারা এগুলো খুব ভালোভাবে ইউজ করতে পারে। হ্যাঁ, কারণ মোটা চিকন করে এই ব্রাশগুলো দিয়ে একটা ভালো ইয়ের একটা ডিজাইন তৈরি করতে পারবে তারা। ওকে, সি, তো এরকম আমরা ব্রাশগুলোকে ইউজ করতে পারি আমাদের ডিজাইনের ক্ষেত্রে। আমরা এরকম লাইন টেনে বা কিছু একটা অন্যরকম একটা ডিজাইন তৈরি করতে হচ্ছে, দেখা যাচ্ছে এগুলো দিয়ে পেইন্ট করে একটা ডিজাইন হয়ে যাচ্ছে। ইভেন এগুলোতে তো আমরা আলাদা আলাদা এখানে কালার দিতেই পারছি নাকি, এগুলোতে যে ইচ্ছা মতো তো কালার দিতে পারছি।
তো এরকমভাবে একটা ডিজাইন হতে পারে যেটা হচ্ছে আর্টিস্টিক ব্রাশ, অর্থাৎ আর্ট ব্রাশ যেটাকে বলা হচ্ছে। ক্লিয়ার? এগুলোকে আমরা ইউজ করতে পারি আমাদের ডিজাইনের জন্য। আচ্ছা, এর বাইরে কি আছে? আরেকটা লাস্ট ব্রাশ অপশনস, সেটার নাম হচ্ছে প্যাটার্ন ব্রাশ। তাহলে আমরা দেখলাম ক্যালিগ্রাফিক, স্কেটার, আর্ট ব্রাশ, বাকি থাকলো কোনটা? প্যাটার্ন। প্যাটার্নটা সম্পর্কে আমরা অলরেডি জানি, ফটোশপে দেখছিলাম, তাই না? প্যাটার্ন এমন একটা বিষয় যে আমরা যখন কোনো একটা নির্দিষ্ট ডিজাইনকে বারবার রিপিট করতে চাই তখনই আমরা প্যাটার্নের ইউজে চলে যাই। তো ঠিক সিমিলার বিষয় এখানেও আছে। যেমন প্যাটার্ন ব্রাশ নামে এখানে বেশ কিছু ব্রাশ আছে। যেমন এটা একটা ডিজাইন, এই ডিজাইনটা এমন একটা ডিজাইন তৈরি করা হয়েছে যে এটা তিনটা পার্ট। একটা হচ্ছে স্ট্রেট লাইনে কি হবে, বাইরের কর্নারে কি হবে, ভিতরের কর্নারে কি হবে, তিনটা বিষয় এখানে বলে দিছে। এখন আমি যদি এরকম একটা ডিজাইন করি, এরকম এরকম এরকম, আচ্ছা, এখন এই যে ডিজাইনে কিন্তু দেওয়া আছে একটা স্ট্রেট লাইন, একটা কর্নার, একটা বাইরের কর্নার, একটা ভিতরের কর্নার। কিন্তু আমি যখন এই প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই করবো তখন কি হবে? তাহলে একটা হবে, আর বাকিগুলো কি হবে? ওটাকে কিন্তু রিপিট করবে, কারণ ও যখন বাইরের কর্নার পাবে এই বাইরের কর্নারে সে কিন্তু এই ডিজাইনটা অ্যাপ্লাই করে দিবে, আর স্ট্রেট লাইনে এটা অ্যাপ্লাই করবে যত বড়ই হোক। আর এটা হচ্ছে ভিতরের কর্নার। তাহলে আমরা এখানে ক্লিক করি, দেখি এটাতে কি হচ্ছে। এই যে এরকম, তার মানে কি যে ও কিন্তু রিপিট করছে না? হ্যাঁ, তাহলে এরকম যে বারবার রিপিট, এটা যদি অনেক বড় হতো তাহলে কিন্তু ওই পার্টটাকে বারবার রিপিট করছে। তাহলে এটা কে হেল্প করছে? প্যাটার্ন। তো এরকম প্যাটার্ন, অনেক ধরনের প্যাটার্ন আছে। এগুলো আমরা ওই যে যে কোনো ধরনের আমরা বিষয়, যে সার্টিফিকেট এটা সেটা আমরা দেখি না, যেহেতু একটা বর্ডার দিয়ে দিচ্ছে সিমিলার, যে যে এরকম একটা কাজ, এই কাজের মধ্যে আমার চাচ্ছে, আমি একটা প্যাটার্ন চাচ্ছি। এটা করার পর আমি এটা চতুর্দিক দিয়ে একটা ব্রাশে প্যাটার্ন চাচ্ছি, সিলেক্ট করলাম। করার পরে কি করছি, জাস্ট আমি উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিতে চলে যাচ্ছে। এখানে এই যে বর্ডার, বর্ডারে গেলে বর্ডার ড্যাশ, বর্ডার ডেকোরেটিভ, বর্ডার ফ্রেম, বর্ডার জিওমেট্রিক লাইন, হ্যাঁ নভেলটি এরকম আছে। সো ফ্রেম দিলাম, ফ্রেম দিলে এরকম বর্ডার ফ্রেম, ফ্রেমটা কেমন হবে, বিভিন্ন ধরনের ফ্রেম আছে, আমি যেটাই ক্লিক করবো বর্ডারটা সেরকম হয়ে যাবে। আমি যদি উইন্ডো থেকে ব্রাশ লাইব্রেরিতে গিয়ে বর্ডারে যে বর্ডার ফ্রেম না দিয়ে বর্ডার ডেকোরেটিভ দিই, তাহলে যে ডেকোরেটিভ ব্রাশগুলো এরকম পাবো। সেই আমি যদি এটা অ্যাপ্লাই করি তাহলে আমার বর্ডারটা এরকম হচ্ছে, এটা দিলে এরকম হচ্ছে। ওকে, সো যেই বর্ডারটা আমার পছন্দ এরকম যে কোনো বর্ডার দিয়ে আমি একটা ডিজাইনে অ্যাপ্লাই করে এই ডিজাইনটা এরকম করে ফেলতে পারি। কি বোঝা গেছে? সো এখানে বাই ডিফল্ট আছে, ইভেন্ট চাইলে এগুলো তৈরিও করা যায় এরকম। ওকে, ঠিক আছে। হ্যাঁ, কালার ডিফারেন্স কি, যে যেটা দিয়ে দিছে তৈরি করা সেটাই। না 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 না, কই না, যেটা প্যাটার্ন দিচ্ছে সেই প্যাটার্নটাই সে নিয়ে নিচ্ছে। এটা এটা তিনটা না তো, এটা হচ্ছে কর্নার, কর্নারে কি হবে আর মেইন লাইনে কি হবে, বুঝা গেছে? কর্নারে কি হবে, মেইন লাইনে কি হবে, যে কর্নারের জন্য যে কর্নারটা এখানে পড়ছে না, ঠিক আছে? ওকে, তো এখন ঘটনা হচ্ছে যে আমরা প্যাটার্ন তৈরি করছি, এই প্যাটার্নগুলোকে ইউজ কীভাবে করবো এটা কিন্তু এখন বিষয় যেটা, যে আমি নিজে একটা ব্রাশ তৈরি করব, সেটা স্কেটার ব্রাশ হতে পারে, সেটা আর্ট ব্রাশ হতে পারে, সেটা ক্যালিগ্রাফিক ব্রাশ, হোয়াট এভার, আমি তো তৈরি করতে হবে নিজে থেকে। তাহলে কীভাবে এখন ব্রাশ তৈরি করা যায়, যেটা আমরা ফটোশপে দেখছিলাম যে ব্রাশ আমরা নিজেরও তৈরি করতে পারি, ইভেন ব্রাশ ফটোশপ থেকে ডাউনলোডও করতে পারি। তো ব্রাশ কীভাবে নিজে তৈরি করা যায় সেটা হচ্ছে বিষয়। ব্রাশ তৈরি করার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে যে কোনো, যদি আমি একটা আর্ট ব্রাশ তৈরি করি, আর্ট ব্রাশ, তাহলে কি করব, যেমন আমি একটা লিখা দিয়ে একটা আর্ট ব্রাশ তৈরি করতে চাচ্ছি, যেমন সে আমি এখানে লিখলাম ক্রিয়েটিভ। এবার আমি বলছি ক্রিয়েটিভ লেখাটা একটা ব্রাশে পরিণত হবে, তাহলে লেখাটাকে আগে কি করব, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন, তাই না? ক্রিয়েট আউটলাইন কি করে, আউটলাইন করে ফেলে, তাই না? আচ্ছা, এবার এটা সিলেক্ট করে কীভাবে ব্রাশ করবো, ব্রাশ এখান থেকে না, ব্রাশ প্যালেট থেকে করতে হয়। এই যে ব্রাশ প্যালেটে গিয়ে আমি এই যে অ্যারোতে ক্লিক করব, করে নিউ ব্রাশে প্রেস করার পরে কোন ব্রাশে পরিণত করব, আর্ট ব্রাশ। তাহলে আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে দিব। দেন আমি এটা কোন পাশে যাবে সেটাকে এই অ্যারোর সাইনটা সেদিকে দিয়ে আমি এটাকে নাম দিতে পারি, হ্যাঁ, যে ক্রিয়েটিভ নাম দিয়ে এটা ওকে প্রেস করলাম। তাতে করে কি হয়েছে, এই ব্রাশটা কিন্তু একটা মানে এখন একটা ব্রাশে পরিণত হয়েছে। এখন আমি যদি ব্রাশে যে আমি এখান থেকে এই যে আর্ট ব্রাশের থেকে আমি যদি এটাকে সিলেক্ট করে নিই, নিয়ে যদি আমি এখন এটা অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে, ঠিক যেভাবে আমি অ্যাপ্লাই করবো সেরকমভাবে ক্রিয়েটিভটা অ্যাপ্লাই হবে। কি ঠিক না? আমি যদি এইভাবে দেই, হ্যাঁ, এদিকে এভাবে দেই, এভাবে দেই, দিয়ে এভাবে যদি একটা ডিজাইন এখন করতে চাই, কি সম্ভব না? কারণ ওটা তো আমি একটা ব্রাশে পরিণত করে নিস। এবার আমি যেভাবে চাচ্ছি সেভাবে তো হচ্ছে নাকি? কি বিষয়টা বোঝা গেছে? এবার দেখতে হবে এখন।
হুম, হ্যাঁ হ্যাঁ, এটা বারবার আসবে না, ওটা যত বড় যতটুকু নেবে সেটাই তত লম্বা হবে। ঠিক আছে, তো আমরা যে কোনো টেক্সটকে তাহলে ব্রাশে পরিণত করতে পারি, শুধু টেক্সট না, যে কোনো অবজেক্টকেও ব্রাশে পরিণত করে ফেলতে পারি। তো জাস্ট আমি টেক্সট দিয়ে দেখালাম যে একটা টেক্সটকেও আমরা এভাবে ইউজ করতে পারছি ব্রাশের মতো করে। তারপরে যেভাবে টানছি সেভাবে তো সেটা হচ্ছে, তাই না? কিভাবে করছি আবার দেখাইতে হবে, এটা ভিডিও থেকে পেয়ে যাবো না আরেকবার? ঠিক আছে। আচ্ছা, তো এটা গেল আমরা আর্ট ব্রাশ। এর বাইরে যদি স্ক্যাটার ব্রাশ করি, যেমন আমি এখানে এরকম করলাম, একটা অবজেক্ট তৈরি করলাম, এটা এরকমই সিলেক্ট করলাম, করার পরে এটাকে এখান থেকে প্রেস করে তারপর কি করব, নিউ ব্রাশ, এটাকে আমরা স্ক্যাটার ব্রাশ দিয়ে ওকে দিলাম। কতটুকু কি হবে সেগুলোকে আমরা এখানে আইডেন্টিফাই করে দিতে পারি। হ্যাঁ, যাবে, সেটা তো হয়ে গেল। এখন আমরা যদি এখানে এটা সিলেক্ট করি, এটা দিই, ওভাবে রিপিট হচ্ছে। ঠিক আছে, তাহলে সেটিংটা চেঞ্জ করতে হলে কী করবো, এখানে ডাবল ক্লিক করে নিয়ে এগুলোকে যদি আমরা এভাবে মাঝে মাঝে সবগুলো রাখি, এখানে অ্যাপ্লাই করলে এরকম হচ্ছে। বুঝে গেছে? তার মানে এভাবে একটা ডিজাইন আমরা নিজেরা তৈরি করে, বিশেষ করে যে ড্রেসের ডিজাইন যখন আমরা করি, ড্রেস বা এরকম এগুলোতে আমরা এগুলোর ইউজটা খুব সহজে একটা ড্রেস ডিজাইনের জন্য সেগুলোকে আমরা এভাবে মানে অনেক ধরনের ডিজাইন করে এগুলোকে আমরা খুব সহজে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, তাহলে কি ব্রাশ ক্লিয়ার তো না? এগুলোকে আমাদের ব্রাশ আছে, আমরা এখন যে কোন ব্রাশ নিয়ে আমরা কাজ করতেছি ওটা মানে এখানে সাইডটাতে তো একসাথে পিক দেওয়া আছে। তো আমরা কোন ব্রাশ নিয়ে কাজ করতেছি এটা কিভাবে বুঝবো? লেখা ইয়ে ছাড়া কি আপনি যে ইয়েতে গেলে আর কি। না, এখানে এখানে যে আমি কোন ব্রাশ নিয়ে কাজ করছি, না আমি এটা তো নর্মালি সিকোয়েন্স এভাবেই থাকছে। প্রথমে এই যে এখানে যেভাবে সিকোয়েন্সটা আছে এভাবে সিকোয়েন্সটা আছে, ক্যালিগ্রাফি, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, কিন্তু আমরা যেটা তৈরি করবো সেগুলো এখানে আসতেছে, যেগুলো ডাবল ক্লিক করে নিচ্ছি বা এগুলো করি সেগুলো কিন্তু নর্মালি কিন্তু সিকোয়েন্স ছিল, প্রথমে ক্যালিগ্রাফিক, তারপরে আর্ট ব্রাশ, তারপরে প্যাটার্ন ব্রাশ, হ্যাঁ, তারপরে স্ক্যাটার ব্রাশ, এই যে স্ক্যাটার ব্রাশ এখানে আছে, সিকোয়েন্সটা কিন্তু ছিল, কিন্তু আমরা যখন এই যে দেখো ক্যালিগ্রাফিক ব্রাশ, সবার উপরে ক্যালিগ্রাফিক ব্রাশ আছে, সবার উপরেরটা, তারপরে হচ্ছে স্ক্যাটার ব্রাশ, তারপরে এই যে স্ক্যাটার ব্রাশগুলো কিন্তু আছে, স্ক্যাটার কি ঠিক না? তারপরে হচ্ছে কি, তারপর হচ্ছে আর্ট ব্রাশ, এই তাহলে তারপরে এই যে আর্ট ব্রাশগুলো আছে এগুলো সবই আর্ট ব্রাশ, এই যেটা আর্ট ব্রাশ, তারপর আসতেছে প্যাটার্ন, সিকোয়েন্সটা ওভাবেই আছে না, যে তারপর হচ্ছে প্যাটার্ন ব্রাশ, তারপরে সিকোয়েন্সটা ঠিক সেভাবে সিরিয়ালি আছে, হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। বুঝা গেছে? আচ্ছা, ওয়েল, তো ব্রাশ গেল, এবার হচ্ছে আমরা পেন্সিল, এবার আমরা দেখব কি পেন্সিল টুল, যে পেন্সিল দিয়ে কি হচ্ছে তাহলে। তো পেন্সিলটা আমাদেরকে যেটা হেল্প করছে মূলত, আমরা পেন্সিল দিয়ে কাজ করার সময় একটা জিনিস মাথায় রাখবো, যে পেন্সিল আমাদের এখানে কোনো ব্রাশের মতো ডিজাইন দিবে না, ওই ঠিক সিমিলার ফটোশপেও এরকমই আছে। ফটোশপে যখন আমরা ব্রাশ দিয়ে কাজ করি তখন বিভিন্ন স্টাইল আছে, কিন্তু পেন্সিলের ক্ষেত্রে কোনো স্টাইল নেই, জাস্ট কলমের মতন। সো এরকম বিভিন্ন ধরনের পাত নিজের ইচ্ছে মতো তৈরি করে নেওয়ার জন্য আমরা পেন্সিলটাকে ইউজ করতে পারছি। এখানে পেন্সিল আমরা টোটাল টুলস দেখতেছি তিনটা, কি কি? একটা হচ্ছে পেন্সিল টুল, আরেকটা হচ্ছে স্মুথ টুল, আরেকটা হচ্ছে পাথ ইরেজ টুল। তাহলে আমি যখন পেন্সিল টুল নিচ্ছি তখন পেন্সিলটা কী করছে, এরকম পাথ তৈরি করছে। ঠিক আছে, জাস্ট পাথ, ওই যে কলমের মতো লিখছে, অন্য কিছু এখানে নেই। তো এই পাতটা কি করে, এই পাতগুলো দিয়ে আমাদের তো কাজের জন্য, যখন আমরা পেন টুল দিয়ে, হয়তো আমি হাত দিয়ে একটা পেন টুল দিয়ে পারছি না, সেটা হাত দিয়ে একটা পাত তৈরি করতেছে ভালোভাবে, তাহলে সেক্ষেত্রে আমরা পেন টুল না ইউজ করে পাত এটা দিয়ে করতে হবে। ইভেন এটা কতটুকু স্মুথ হবে, যখন আমি এটা তৈরি করছি হয়তো খুব ভালো স্মুথ হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এটাতে ডাবল ক্লিক করে আমরা এটাকে স্মুথনেস কতটুকু, যদি এটা কমানো থাকে তাহলে কিন্তু স্মুথ ভালো হবে না। ঠিক আছে, হ্যাঁ, এরকম হয়তো ফিডিলিটি বেশি আছে, এরকম এরকম, তাহলে সেটা এরকম স্মুথ হচ্ছে না, চাইলেও সেরকম স্মুথ হবে না। তো সেই জন্য তখন এটা তৈরি করার সময় আমি কি স্মুথ চাচ্ছি না, ওরকম যেভাবে আঁকবো সেরকম, তো এটার মধ্যে ডাবল ক্লিক করে আমরা সেভাবে স্মুথনেসটা বাড়িয়ে নিয়ে আমরা সেভাবে কাজ করতে পারি। বুঝা গেছে? যে এরকম, তাহলে আমি দিলে এটা স্মুথ, ওভাবে সে লাইনটা ক্রিয়েট করে আমাকে দিচ্ছে। বুঝা গেছে?
তো এই পেন্সিলের লাইনগুলো দিয়ে কি হচ্ছে, যেটাই যেমন আমরা ওই যে ব্লেন্ড টুল দেখছি, এটা দিয়ে তো আমরা এরকম ভাবে দেখলাম নাকি, যে এরকম ভাবে একটা লাইন ক্রিয়েট করলাম, তারপর আবারও এরকম ভাবে একটা ক্রিয়েট করলাম, তারপরে কি করলাম, এরকম ব্লেন্ড টুল দিয়ে এখান থেকে এখানে ব্লেন্ড করে ফেললাম নাকি। তো তারপর এটা হয়ে গেল। তো এরকম লাইনগুলো তো আমরা এখান থেকে তৈরি করে ফেলতে পারি পেন টুলের হেল্প না নিয়ে নাকি। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হয়ে গেলে এরকম পেন্সিলের হেল্পগুলো আমরা লাইন তৈরি করার জন্য আমরা ইউজ করছি। তারপর হচ্ছে এরপরের পার্টটা যেটা, এটাকে বলা হচ্ছে স্মুথ টুল। স্মুথ টুলটা হচ্ছে যে কোনো ধরনের পেইন টুল দিয়ে হোক আর পেন্সিল দিয়ে হোক, যখন আমরা কোনো কাজ করছি, হ্যাঁ, যে এরকম কাজ করলাম, এখন এগুলোর মধ্যে একটু স্মুথনেসটা কম আছে, তখন আমরা এই পেন্সিল দিয়ে এই পয়েন্টগুলোকে ড্রাগ করে করে এগুলোর মধ্যে আমরা স্মুথনেস নিয়ে আসতে পারি। ঠিক আছে, যে কোনো কাজ করার পরে আমি পেন টুল দিয়ে একটা কাজ করলাম, কিন্তু আমার কাজটা সেরকম স্মুথ হলো না, যে এরকম হয়তো ড্রাগ করছি, একটা পয়েন্ট ক্লিক করে এভাবে ড্রাগ করছি, তো এখন দেখা যাচ্ছে এখানে আবার একটা পয়েন্ট ক্লিক করে হয়তো এভাবে ড্রাগ করছি, তো এখন বিষয় যেটা দাঁড়ালো যে হ্যাঁ আমি এভাবে মিলাই দিলাম, কিন্তু এখন বিষয় যেটা দাঁড়ালো দেখা গেলো যেগুলো পয়েন্টগুলো এরকম কর্নার মনে হচ্ছে, সিলেক্ট করে স্মুথ টুল দিয়ে আমি কিন্তু চাইলে এগুলোকে ড্রাগ করে স্মুথ করে নিতে পারছি। এবার এটা ড্রাগ করে এভাবে আমি এটাকে স্মুথ করে নিচ্ছি। কি বোঝা গেছে কি বিষয়টা? তাহলে আমরা একটা কাজ করার পরে, কারণ আমাদের হাতে পেন টুল ভালোভাবে না থাকলে এগুলো কিন্তু পারার কথা না, তো ওই স্মুথনেসটা কে নিয়ে এসেছে? স্মুথ টুল। ঠিক আছে। আচ্ছা, লাস্ট অপশন হচ্ছে পাথ ইরেজ টুল। পাথ ইরেজটা হচ্ছে যে কোনো পাথকে কেটে ফেলার জন্য, আমরা একটা এরকম সার্কেল আছে, ভালো কথা, এটার মধ্যে একটা কালার রাখলাম। এখন ঘটনা যেটা হলো সেটা হচ্ছে আমি একটা এরকম পেন্সিল দিয়ে একটা লাইন টানলাম, এরকম একটা লাইন টানলাম। এখন এই লাইনটা, সমস্যাটা হচ্ছে লাইন তো টানলাম, বাট আমি চাচ্ছি লাইনটা কতটুকু থাকবে, শুধু অবজেক্টের উপরে যতটুকু, এর বাইরের অংশটুকু ডিলিট করব। কীভাবে ডিলিট করা যায় তাহলে? পাথফাইন্ডার যদি স্ট্রোকই থাকবে না, তাহলে কি করবো, স্ট্রোকটা এটা সিলেক্ট করে ফিল টিল না, আমরা এখান থেকে এই যে পাথ ইরেজার আছে জাস্ট এখানে একটা ক্লিক করব, যেই জায়গাটাতে চাচ্ছি পাথ ইরেজার দিয়ে ঠিক সেই পয়েন্টের উপরে একটা ক্লিক করব। তাতে করে কি হয়েছে, এবার সিলেকশন টুলে যাই, বাইরে ক্লিক করি, করে এটা সিলেক্ট করে এটা শুধু আলাদা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। কি বোঝা গেছে? একটা পাথকে এভাবে কাটা যায়, একটা পাথকে কেটে ফেলা যায়। এটা সিলেক্ট করে আবারও যদি আমি এটা সিলেক্ট করার পরে এখান থেকে এখানে একটা প্রেস করে নিই, তাহলে কি হবে, এটা অটোমেটিক্যালি আলাদা একটা পার্ট হয়ে গেছে। কি বোঝা গেছে? তাহলে একটা পাথকে কেটে ফেলার জন্য কি হেল্প করতেছে? এটা। আর স্মুথ টুল কি করতেছে? কর্নার পয়েন্টগুলোকে স্মুথ করার জন্য, আর পেন্সিল লাইন তৈরি করার জন্য। ক্লিয়ার? তাহলে তাহলে আমরা ব্রাশও ক্লিয়ার হলো, আমাদের পেন্সিলও ক্লিয়ার হলো। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন টুলসে যাব? এরপরে আমরা আসি এখানে সিম্বল স্প্রে টুলে। এটা আমরা জানি না। হ্যাঁ, স্ট্রোক যত মোটাই হোক কাটা যাবে, ক্লিক করলে তো ওই জায়গা থেকে কেটে যাবে। হ্যাঁ, হ্যাঁ পারবো, কিন্তু অনেক সময় লাগবে। যে যেমন আমরা এখানে ব্লেন্ডটা অ্যাসাইন করলাম, একটু আগে কোথায় দেখলাম, আর ডিলিট করে দিছি, ঝামেলা আছে। যেমন এটা একটা পাত, রাইট, আর একটা পাত তৈরি করলাম, এরকম, তাই না? এখন আমার এগুলো কেটে ফেলতে হবে কিভাবে? তাহলে আগে কি করবে, এটা সিলেক্ট করে কি করতে হবে, আগে অবজেক্ট থেকে ব্লেন্ড এক্সপ্যান্ড করতে হবে, ব্লেন্ডটাকে আগে ভেঙে ফেলতে হবে। তারপরে কি, এটা এখন আনগ্রুপ করলে তো আনগ্রুপ হবে, কিন্তু এগুলো কি এক একটা পাত না, এখন এগুলো কাটতে পারবো এইভাবে। তাহলে এইভাবে ধরে ধরে একটা একটা করে কেটে কেটে এভাবে ইয়ে করতে হবে। কীরকম, তখন আমি এটাতে এসে, তখন আমি এটা সিলেক্ট করে একটা একটা করে যেখান থেকে এটা নিয়ে পাত ইরেজ দিয়ে একটা একটা পয়েন্টে ক্লিক করতে হবে, যেভাবে এই ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে, আগে ক্লিক করে এটা কাটতে হবে, তারপর আবার এটা সিলেক্ট করতে হবে, আবার এটা কাটতে হবে, মানে একটু সময় সাপেক্ষ। কন্ট্রোল ধরে এটা ড্র্যাগ করে আবার এটা কাটতে হবে, তখন এটা ড্র্যাগ করে আবার এটা কাটতে হবে। ঠিক আছে, তারপরে যে এগুলোকে আমরা ধরে ফেলে দিতে পারি। বুঝা গেছে? তো যাই হোক, আমি সব ওয়েতে দেখাইছি। ওকে,
তো তাহলে এটা হয়ে গেল। এবার আসতেছে আমরা কোথায়, এগুলো তো আমরা জানি, আমরা রোটেট রিফ্লেক্ট জানি, এগুলো জানি, আমরা এখান থেকে ওয়ার্প টুল জানি, ফ্রি ট্রান্সফর্ম টুল জানি। এবার হচ্ছে আমরা জানি না যেটা সিম্বল স্প্রে টুল। সিম্বল স্প্রেটা হচ্ছে খুব বেশি এফেক্টিভ কিছু না, আমরা ওরকম ইউজ করি না, তারপর প্রয়োজন হতে পারে। সেটা হচ্ছে সিম্বল স্প্রে হচ্ছে কোনো একটা সিম্বলকে স্প্রে করা। হ্যাঁ, কোনো একটা সিম্বল, আমরা তো সিম্বল দেখছি, যেমন এটা একটা পাখি, এটা একটা সিম্বল, রাইট? তো তাহলে আমরা সিম্বল স্প্রে নিয়ে এখানে কাজ করলে সে কাজ করবে না, সে বলবে যে আগে একটা সিম্বল সিলেক্ট করতে হবে। তাহলে ওকে দিয়ে এটা আমরা একটা সিম্বল প্যালেট থেকে একটা সিম্বল সিলেক্ট করলাম। এখন আমি কি করতে পারতেছি, এই যে এখান থেকে সিম্বল স্প্রে করছি, ঠিক আছে, এরকম। তাতে করে এটা কি পুরোটা একসাথে থাকে। এখন এই সিম্বল স্প্রের মধ্যে অনেকগুলো টুলস আছে, কি কি, যেমন এখানে এখানে ছেড়ে দিলে এখানে আমরা দেখতেছি সিম্বল। প্রথমটা হচ্ছে শিফটার। শিফটার হচ্ছে যেগুলোকে ধরে ধরে শিফট করা, কোথায় কে থাকবে এভাবে, কারণ পুরোটা তো একসাথে আছে, কিভাবে এটা একসাথে কে কোথায় থাকবে, কে আগে থাকবে, কে পিছিয়ে থাকবে, এগুলোকে ঠিক করে শিফট করাটাকে বলা হচ্ছে সিম্বল শিফটার টুল। বুঝা গেছে? এরপরটার নাম হচ্ছে সিম্বল স্ক্রেঞ্চার টুল। স্ক্রেঞ্চার হচ্ছে কাছাকাছি নিয়ে, যেমন এগুলো একটু দূরে দূরে আছে, ধরে চাপ দিয়ে ধরলে আস্তে আস্তে কাছের দিকে আসবে, স্ক্রেঞ্চার টুল। তারপরটার নাম হচ্ছে সিম্বল সাইজার টুল, অর্থাৎ সাইজার বলতে সাইজ, তার মানে একে একটু বড় বানাবো, তাহলে এখানে ক্লিক করি, বড় হচ্ছে, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করছি, এটা বড় হচ্ছে। আবার ছোট যদি করতে চাই তাহলে কীভাবে করবো, অল্টার ধরে ক্লিক করলে ছোট হবে, অল্টার ধরে ছোট হচ্ছে ওইটাই সাইজার। আর যদি আমরা নর্মাল ক্লিক করি তাহলে এটা বড় হবে, এটাই সাইজার দিয়ে। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্পিনার টুল। স্পিনার দিয়ে ঘোরাবো, যেমন একটু একটু ঘুরবে এরকম, এই যে এরকম ঘোরানোর জন্য, হ্যাঁ, এরকম ইয়ে করার জন্য, এগুলো যদি আমরা করতে চাই তাহলে এরকম আমরা স্পিনার দিয়ে স্পিন করতে পারি, ঘোরাতে পারি। তারপরটার নাম হচ্ছে সিম্বল স্টেইনার টুল। স্টেইনার হচ্ছে কালার অ্যাপ্লাই, যদি কোনো একটা কালার দিতে চাই, যেমন এখানে আমি একটা কালার নিলাম, কেমন, সে আমি রেডের মধ্যে একটা কালার, তাহলে ওটা কি হবে, রেডের ছাপ পড়বে ওর উপরে। কালারটা এখানে গ্রে কালার আসছে, আমরা এখানে কালারটাকে চেঞ্জ করে নিই। কোথায় কালার প্যালেট, কালার প্যালেট, এটাকে আমরা RGB করে নিলাম, রেড আসছে, এই যেখানে ক্লিক করলে এটা আস্তে আস্তে কী হচ্ছে, রেডে পরিণত হচ্ছে। আবার যদি আমি কি করি, অল্টার ধরে ক্লিক করি, তাহলে কি হবে, আগেরটার দিকে ফিরে যাবে, ঠিক আছে, আগেরটার দিকে ফিরে যাচ্ছে। ওকে, এটা কি স্টেইনার টুল, হ্যাঁ, F6 কালারের শর্টকাট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্টেইনার। তারপর এটার নাম হচ্ছে স্ক্রিনার। স্ক্রিনার হচ্ছে যে হালকা, মানে ট্রান্সপারেন্ট হবে, যেমন আমি এটা দিতে যাচ্ছি, তো আমি বলছি যে এটা নিচ দিয়ে এই লাইনগুলো একটু একটু দেখা যাবে, তাহলে এটা সিলেক্ট করে কি করছি, নিচ দিকে লাইনটা দেখা যাচ্ছে, এখন যায় না, এটা সিলেক্ট করে যখন আমি এই যে স্ক্রিনার দিয়ে যখন এটার উপর ক্লিক করবো, তখন এটা আস্তে আস্তে হালকা হবে এবং নিচ দিয়ে লাইনটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, এত পরিমাণ, হ্যাঁ, না, আবার অল্টার ধরে ক্লিক করলে আস্তে আস্তে সে আগের জায়গায় ফিরে আসছে। এই তাহলে এটা কি, এটা হচ্ছে স্ক্রিনার, যেটা ট্রান্সপারেন্ট করবে। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে সিম্বল স্টাইলার টুল। এটা হচ্ছে কোনো স্টাইলের মধ্যে এফেক্ট অ্যাপ্লাই করতে হলে স্টাইলার, এটা ক্লিক করলে নর্মালি বলবে একটা স্টাইল, গ্রাফিক স্টাইল সিলেক্ট করতে। তো গ্রাফিক স্টাইল আমরা কোথায় পাবো, এখানে সোয়াচেস প্যালেটে, যেমন আমরা উইন্ডো থেকে যদি সোয়াচেস প্যালেটে যেয়ে দেখি, এই যে গ্রাফিক স্টাইল আছে, এখানে গ্রাফিক স্টাইল, যে কোনো একটা গ্রাফিক স্টাইল নিলাম, নেওয়ার পর ক্লিক করলে ওই গ্রাফিক স্টাইলটা ওর মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম এগুলো দিয়ে আমাদের বিভিন্ন ধরনের সিম্বল আছে, যদি কখনো প্রয়োজন হয় এরকম, যেমন একটা আমি হয়তো কিছু গাছ চাচ্ছে, তাহলে যে ফুল গাছটা নেওয়ার পরে এরকম সিম্বল স্প্রে দিয়ে কি করবো, এটাকে এভাবে অ্যাপ্লাই করে দেবো, তাতে করে যেটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে নাকি। এরকম অনেক সময় আমাদের দরকার হয় ডিজাইনের ক্ষেত্রে, যদি আমরা কখনো চাই, বা আমি নিজেই চাচ্ছি একটা ডিজাইন, এই ডিজাইনটাকে এভাবে আমার অ্যাপ্লাই করতে হবে এভাবে স্প্রে করার মাধ্যমে, তখন আমি কি করব, ওই ডিজাইনটাকে একটা সিম্বলে কনভার্ট করে নেব, তাই না, যে কোনো একটা বিষয়কে সিম্বলে কনভার্ট, হ্যাঁ, প্যাটার্ন টাইপে সিম্বলে কনভার্ট করে নেওয়ার পরে সেই সিম্বলটাকে তখন আমি স্প্রে করব। তো এখনই তো দেখালাম, যদি তাহলে তো ডাইরেক্ট অফ আছে, যে ট্রান্সপারেন্সি অপশন থেকে ডাইরেক্ট এখান থেকে কমাই দেবে, তাহলে সবগুলো একসাথে কমে যাচ্ছে, আর ওটা ইন্ডিভিজুয়ালি কমবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের কি, হ্যাঁ, হ্যাঁ, এভাবেই কমবে, যেভাবে তার অ্যামাউন্ট দেয় সেটাই কমবে, ঠিক আছে, অ্যামাউন্ট যা দেওয়া আছে না। তারপর এখান থেকে না, নিজে নিজে তৈরি করতে পারবে যে কোনো একটা সিম্বল, যদি এটাকে সিম্বল বানাতে, যেমন একটা সার্কেল বানালে, এটাকে একটা সিম্বল বানাতে আছে, ঠিক আছে, এরকম একটা সার্কেল বানালা, এর মধ্যে একটা কালার দিলা,
হুম তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলা, যেটা সিলেক্ট করে পাথফাইন্ডারে এরকম একটা বানালে। এবার এটা সিলেক্ট করে কি করব আমরা, সিম্বল বানাবো। তাহলে এখানে সিম্বলে চলে যাই, এই যে সিম্বল প্যালেটের এখানে প্রেস করে এখানে নিউ সিম্বল, ঠিক আছে। মুভি ক্লিপ সেন্টার পয়েন্ট ধরে ওকে দিলাম, সিম্বল হয়ে গেল। এখন কি করব, এবার আমরা এটাকে সিম্বল লাইব্রেরি থেকে এটা ধরে অ্যাপ্লাই করব, ঠিক না। তো এরকম আমার প্রয়োজন অনুযায়ী যেটা চাই সেরকমভাবে করে নিয়ে, হ্যাঁ যে কোনো কিছু তৈরি করার পর সিম্বল কনভার্ট করলে, ঠিক আছে। ওয়েল তাহলে সিম্বল ক্লিয়ার তো নাকি। এতে সিম্বল আবার যদি কোনো একটা সিম্বলকে ডাইরেক্ট আমি ইউজ করতে চাই তাহলে এটাকে ড্রাগ করে এখানে এসে ছেড়ে দিব, ঠিক আছে। তাহলে এটা ডাইরেক্ট ইউজ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সিম্বল ক্লিয়ার। তারপর আসতেছে আমরা এখানে গ্রাফ, এই গ্রাফগুলো ইউজ এখানে করি না আমরা মূলত। কি গ্রাফটা কিভাবে কাজ করছে, গ্রাফটা কাজ করছে মূলত যেমন এখানে ডাবল ক্লিক করলে এরকম একটা গ্রাফ পেপার, কোন স্টাইলে গ্রাফটা নিব সিলেক্ট করে নিয়ে ওকে নিয়ে এখানে হয়তো আমরা একটা ক্লিক করে ড্রাগ করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা অ্যামাউন্ট, যেমন এখানে আমরা দিলাম সি হ্যাঁ বাংলাদেশ, তারপরটাতে এসে আমরা দিচ্ছি সে ইন্ডিয়া, তারপরটাতে আমরা দিলাম সে নেপাল, হ্যাঁ এরকমভাবে দিচ্ছি। এবং এখানে অ্যামাউন্টগুলো লিখছি, এখানে আমরা যে কি করতেছি অ্যামাউন্টগুলো লিখছি, যে ঠিক আছে। এবার কিন্তু যাওয়ার সাথে সাথে এই অ্যামাউন্টগুলো নিয়ে কিছু একটা গ্রাফ পেপার তৈরি, ঠিক আছে। কোথায় কীরকম চাই যদি অন্য স্টাইলে, তাহলে রাইট ক্লিক করে এখানে ডিজাইনে চলে যাবো, ডিজাইনে না এখান থেকে আমরা চলে যাবো টাইপে, এখান থেকে অন্য একটা পেপার নিয়ে ওকে দিতে পারি, এরকম হবে। কারণ যদি কালারগুলো আলাদা আলাদা যদি দিই তাহলে ডাইরেক্ট সিলেকশন যদি তাহলে কালারগুলো ধরে ধরে এগুলো কালারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ এখানে আবারও কালারটা গ্রে স্কেল আসছে, তাহলে আমরা এখান থেকে এক্সপ্রেস করে এখান থেকে এটাকে আর দুই কালার মধ্যে এটা লিখে দেবো, এটা সিলেক্ট করে আবার এটাকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি প্রত্যেকবার চেঞ্জ হয়ে যায়, তাহলে গ্রে স্কেল মধ্যে ছিল। ঠিক আছে, এরকমভাবে আমরা একটা গ্রাফের আনুপাতিক হার দেখতে চাইলে আমরা এভাবে এটাকে করতে পারবো, বুঝে গেছে। হ্যাঁ এটা হচ্ছে গ্রাফ পেপার, এভাবে আমরা তৈরি করতে পারি। এর বাইরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এগুলো তো জানা আছে। আইড্রপার কি বলতে হবে, আইড্রপার বলতে হবে না, যে কালার পিক করার জন্য। মেজারমেন্ট টুল হচ্ছে যে কোনো একটা মেজারমেন্ট সম্পর্কে জানার জন্য, যে বক্সটা কতটুকু আছে সেগুলো সম্পর্কে জানার জন্য আমরা এখান থেকে ক্লিক করে এটাকে ড্রাগ করে নেব, এটা কতটুকু সাইজ আছে যদি আমরা এভাবে জানতে চাই, বা এটা থেকে দূরত্ব কতটুকু আছে জানতে চাই, তাহলে এটা দিয়ে এভাবে ক্লিক করে যে এখান থেকে আমরা ইনফো প্যালেটের মাধ্যমে এটা জানতে পারতেছি উইথ হাইট কতটুকু পার্থক্য আছে, যেখান থেকে কত অ্যাঙ্গেলে আছে কি আছে, এই রিপোর্টগুলো নেওয়ার জন্য মেজারমেন্ট টুল, যে একটা থেকে একটা বিষয় দূরত্ব মাথা এগুলো যেগুলো আছে এগুলো আমরা করতে পারি মেজারমেন্ট টুলের মাধ্যমে। ওকে আচ্ছা, তারপর হচ্ছে ব্লেন্ড টুল আমরা জানি না, হ্যাঁ। তারপর হচ্ছে এটা হচ্ছে লাইট পেন বাকেট, আর এটা হচ্ছে আমাদের লাইট পেন সিলেকশন টুল। এগুলো কি করে, লাইট পেন বাকেট আর লাইট পেন সিলেকশন এগুলো মূলত রাস্টার গ্রাফিক্স নিয়ে কাজ করে। তো যেটা বলতেছিলাম যে এখানে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে লাস্ট আমাদের এই বিষয়গুলো জানা, এটা হচ্ছে রাস্টার গ্রাফিক্সকে নিয়ে কাজ করে।
সে এখানে যেটা হয় রাস্টার গ্রাফিক্সকে কীভাবে করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা রাস্টার গ্রাফিক্স নিতে পারি। কীরকম, আমরা ফাইল থেকে যেমন একটা প্লেস করি, ফাইল থেকে প্লেসের মাধ্যমে একটা রাস্টার গ্রাফিক্সকে চুজ করি, যে কোনো ধরনের রাস্টার গ্রাফিক্স। সি এটা নিয়ে আমি কী করলাম, এটা লিঙ্কটা তুলে দিয়ে প্লেস করলাম। তো প্লেস করলে এটা তো একটা রাস্টার গ্রাফিক্স, তাই না? রাস্টার গ্রাফিক্স হওয়ার ফলে এটা কী হচ্ছে, এটা যখন জুম হচ্ছে তখন এটা ফেটে যাবে, তাই না? একটা পর্যায়ে পরে কিন্তু সে ফেটে যাচ্ছে, ঠিক না? কিন্তু আমি যদি এটাকে কী করি, এটাকে যদি আমি এটা রাস্টার গ্রাফিক্স থেকে ভেক্টরে করি, তাহলে এটার জন্য কীভাবে, এটা সিলেক্ট করার পরে যে ইমেজ সিলেক্ট করলে কিন্তু এখানে অপশন আছে লাইভ ট্রেস অপশন, এখান থেকে অথবা অবজেক্ট মেনুতে গিয়ে লাইভ ট্রেস, এখানে লাইভ ট্রেস থেকে আমরা লাইভ ট্রেসিং অপশনে যেতে পারি। ট্রেসিং অপশনে গেলে এখান থেকে আমরা 3টা ওয়ে পাই মুড, কেমন, একটা হচ্ছে কালার, একটা গ্রে স্কেল, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কালার দিলে এটা কালারে ইয়েতে ভেক্টর হবে, প্রিভিউ অন করি, আমরা দেখবো যে এটা কালারফুলে এটা ভেক্টরে পরিণত হয়ে গেছে। আচ্ছা, এখানে কতগুলো এটা কম কালার দিই, যেমন আমি 2 কালারে দিয়ে দেখি কেমন হয়, সেরকম। যদি আমি এটাকে 4 কালার দিই, 4টা কালারের মিশ্রণ, তাহলে এরকম অবস্থা তৈরি হচ্ছে। তার মানে এটা আমরা 6 আর 8 কালার দিয়ে দেখতে পারি যেটা অবস্থাটা কেমন হয়, এরকম। আচ্ছা, আমি যদি সাদা কালো করি তাহলে কেমন হচ্ছে, কালার না করে গ্রে স্কেল মুডে নিই, তাহলে এরকম হচ্ছে। এখানে কয়টা নিব, যেমন 3টা কালার দিয়ে আমরা দেখতে পারি, 2টা কালার দিয়ে বা 3টা কালার দিয়ে যে কীরকম হচ্ছে, তো এরকম। হ্যাঁ, শেপটাকে আমরা এরকমভাবে একটা অবস্থা নিতে পারি, তাতে করে হলো কি, বেনিফিটসটা কি, খুব ভালোভাবে শেপটা, এটা যদি রেজলিউশন ভালো হতো তাহলে ভালোভাবে শেপটা তৈরি করতে পারতো। যেহেতু রেজলিউশন ভালো না, খুব একটা ভালো পারবে না। তো আমরা এটা খুব শর্টকাট, যদি কোনো একটা রাফ কাজ করতে হয় যে না এটা আমার ভেক্টর লাগে কিন্তু খুব ভালো না হলেও চলবে, তাতে করে আমরা এভাবে এটা তৈরি করে এটা ট্রেসে প্রেস করব। ট্রেসে প্রেস করলে হ্যাঁ, এতদিনে এটা হচ্ছে আমাদের এখন এটা ভেক্টর, এখন এটা জুম করলে কি যা দেখতেছি তাই, এর চেয়ে বেশি কিন্তু ফাটতেছে না বা কিছু হবে না। এবং এটা যদি এখন কালার অ্যাপ্লাই করি, তাহলে এটা কী করবে, এখান থেকে এটা সিলেক্ট করে এই অপশনগুলো ইউজ করে, যেমন এটা লাইভ পেইন্ট বাকেট। লাইভ পেইন্ট বাকেট হচ্ছে এখানে যে কালারটা থাকে ক্লিক করলে ওইটার উপর ওই কালারটা অ্যাপ্লাই, এটাকে ওকে দেওয়ার সাথে সাথে ওই জায়গায় ওই কালারটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। লাইভ পেন প্যাকেট তাহলে কী করতেছে, এখানে যে কালারটা সেটা এখানে অ্যাপ্লাই করে। আর এটা হচ্ছে লাইভ পেন সিলেকশন, এটা হচ্ছে যেমন এই জায়গাটা আমি সিলেক্ট করতে আছি, ক্লিক করলে ওটা সিলেক্ট হয়, তখন আমি যা করি এখান থেকে যে কোনো কালার চয়েস করলে এখান থেকে সেই কালারটাকে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে একটা কি করতেছে, একটা হচ্ছে আমাদের কালার ডাইরেক্ট অ্যাপ্লাই করছে, আর একটা হচ্ছে সিলেকশন করার জন্য, এভাবে সিলেক্ট করার জন্য হেল্প করছে। আর লাইভ ট্রেসটা তো বুঝতেই পারছি যে কীভাবে কাজ করে, ক্লিয়ার? তো একটা ছবিকে রাস্টার গ্রাফিক্সকে যদি আমি এরকম ভেক্টরে পরিণত করতে চাই, তাই বলে সব কিছু হবে না, এটা রাফ একটা শেপ তৈরি করি। কিন্তু একটা ছবির রেজলিউশন যদি খুব ভালো হয়, মানে কোনো অবজেক্ট বেস কোনো ছবি, তাহলে সেটাকে হয়তো সে ভালোভাবে করবে। ঠিক আছে, তো আমরা দেখলাম এটা লাইভ ট্রেস কিভাবে কাজ করছে। আচ্ছা, এখন আমরা হ্যাঁ করতে পারি ভেক্টর, হ্যাঁ পরে এটাকে আমরা চেঞ্জ করতে পারি, বাট অবজেক্ট বেস ভালো রেজলিউশনগুলো আমরা করি, এছাড়া আমরা করি না নর্মালি। আচ্ছা, এর বাইরে লাস্ট অপশন যেটা সেটা বলে দিই, সেটা হচ্ছে এখানে ইরেজার আছে, সিজার আছে, নাইফ টুল আছে। ইরেজার হচ্ছে যে কোনো একটা অবজেক্টের মধ্যে আমরা যদি এটাকে ইরেজ করতে চাই, জাস্ট এভাবে, এই যে ছোটো করে এইভাবে, এটা বড় করলে যত বড় না, ওরকম ইরেজার এখানে নেই। ফটোশপে তো খুব স্মুথলি কাজ করে, এটা এরকম না, মোটামুটি কাজ করার জন্য। ঠিক আছে, হ্যাঁ হার্ডভাবেই কাজ করবে এরকম। ওকে, এরকম কোনো একটা শেপের মধ্যে পরিবর্তন আনতে চাইলে এইভাবে আমরা এগুলো করতে পারি, ইরেজারের ইউজ। এর বাইরে যেটা হচ্ছে, এর বাইরে কি আছে, এর বাইরে সেটা হচ্ছে সিজার টুল। সিজারটা হচ্ছে পয়েন্টে, বর্ডারের পয়েন্টে ক্লিক করে করে সে কাটবে, কিন্তু সে তার একটা ধরন হচ্ছে কাটলে সে এটার মধ্যে এই যে দিক দিয়ে আর কোনো লাইন রাখবে না, তাতে করে এটা ফাঁকা থাকে। এবং ফাঁকা থাকার ফলে যেমন এখানে যেন আরেকটা ক্লিক করো, তখন এটা কিন্তু পার্ট হয়ে যাবে, এটা পার্ট হয়ে গেছে, এই যে এরকম। ঠিক আছে, কারণ কি বর্ডার সে তৈরি করতে পারে না বলে, এই জন্য বর্ডারে ক্লিক করে তাকে তো ইউজ করতে হয়। আচ্ছা, এটা গেল আমাদের নাইফ, সিজার টুল। আর নাইফটা হচ্ছে ছুরির মতো, কীরকম, এই করবে কি যেদিক দিয়ে কাটবে সেদিক দিয়ে আবার একটা বর্ডার তৈরি করে দেবে। যেমন এটা যখন এভাবে প্রেস করলাম, তাতে কি হয়েছে, সেইটাকে কেটে ফেলছে, কিন্তু এটা একটা বর্ডারও রাখছে, পাশে দিয়ে একটা বর্ডার রাখছে। ঠিক আছে, হ্যাঁ, তারপর এখানে যখন আমি এটাকে এভাবে কাটছি, ঠিক আছে, তার মানে কী করলো, সে প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা পার্ট করতে পারতেছে, এবং ওভাবেই সে রাখ, যেভাবে কাটলাম সেভাবে কিন্তু সে রাখছে। বুঝা গেছে? তাই নাইফটা এভাবে ছুরির মতন আমরা ইউজ করতে পারি। তো এখানে 3টা কাটিং অপশন আছে, ইরেজার, সিজার এবং নাইফ, এগুলোকেও আমরা ইউজ করতে পারি। ওকে, আর এখানে যেটা আছে, এখানে তো এরকম ক্রপ, স্লাইস এগুলো দরকার নেই। হ্যাঁ, সিজার, ইরেজার, নাইফ, ঠিক আছে, এই। আর হ্যান্ড টুল তো আমরা জানি, জুম টুল জানি, সো দরকার নেই। ওকে, সি ক্লিয়ার তাহলে?
ওকে।